পদার্থ, গঠন ও ধর্ম নবম শ্রেণী ২য় চ্যাপ্টারের আজ এই ভিডিওটি। প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ যে গাণিতিক পর্ব চলছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী থেকে যে গাণিতিক সমস্যাগুলি বা অঙ্ক প্রশ্নগুলি রয়েছে সেই অঙ্ক প্রশ্নগুলির আজ এই ২য় পর্ব। ওয়েলকাম ডিয়ার ছাত্রছাত্রী। তোমাদের আজ পদার্থ, গঠন ও ধর্ম এই চ্যাপ্টারের অনুশীলনীতে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির জন্যই আজ এই ভিডিওটি। ইতিপূর্বে তোমাদের নবম শ্রেণীর এই ২য় চ্যাপ্টার বল ও গতি সম্বন্ধে পরপর ২টি ভিডিওতে আমি অনুশীলনীর সমস্ত অঙ্ক এবং তার সলিউশন আপলোড করে দিয়েছি। তোমরা হয়তো অলরেডি দেখেও নিয়েছো। এখনো যদি কেউ দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিংবা এই ভিডিওর আই বাটনে গিয়ে সেখানে ভিডিওটি একবার চেক আউট করে নিতে। তো আজ পদার্থের গঠন ও ধর্ম সম্বন্ধে আমরা দেখব। বিশেষ করে তরল ও বায়ুর চাপ, প্রবাহীর চাপ ও ঘাত এবং বায়ুমণ্ডলের চাপ, বায়ুর চাপমান যন্ত্র বা ব্যারোমিটারের সাহায্যে কিভাবে বায়ুর চাপ মাপা হয় এবং এর গাণিতিক সমস্যাগুলি আমরা কিভাবে কোন সূত্রের সাহায্যে সলভ করব, আজ তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে। এই ভিডিওটি শুরু করার আগে বা এই অঙ্কগুলি করার আগে পদার্থের গঠন ও ধর্ম সম্বন্ধে কোন কোন কোশ্চেনগুলি বা কোন কোন সূত্রগুলি তোমাদের খুব গুরুত্বপূর্ণ, যে সূত্রগুলি আমাদের এই অঙ্কগুলি করতে সাহায্য করবে, চলো এক নজরেই সেই সূত্রগুলি একবার দেখে নিই। প্রথম সূত্রে রয়েছে তোমাদের চাপ। চাপ কাকে বলে? চাপ হলো একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহাকে ওই পদার্থের চাপ বলা হয়। এখানে সাধারণত আমরা তরল এবং বায়ুমণ্ডলের চাপের কথা বলবো। তরলের চাপ অর্থাৎ যে তরল যে পাত্রে রাখা হবে সেই পাত্রের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাহাকে ওই তরলের চাপ বলা হয়। ক্লিয়ার? দ্বিতীয় কোশ্চেন আসবে প্রবাহীর চাপ। খুব একটা ইম্পর্টেন্ট সূত্র। প্রবাহীর চাপ কাকে বলে? এই প্রবাহীর চাপ পড়ার আগে তোমাদের আগে বায়ুমণ্ডলের চাপ সম্বন্ধে জেনে নিতে হবে। বায়ুমণ্ডলের চাপ কাকে বলা হয়? বায়ুমণ্ডলের চাপ হলো যে ৪৫ ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ৭৬ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলা হয়। এবার এই প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান আমরা এভাবে বের করছিলাম যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান সমান সমান পারদের উচ্চতা ইনটু পারদের ঘনত্ব ইনটু অভিকর্ষ ত্বরণ। পারদের উচ্চতা যেহেতু ৭৬ সেন্টিমিটার ইনটু পারদের ঘনত্ব তোমাদের মনে রাখতে হবে ১৩.৬ এবং অভিকর্ষ ত্বরণ ৯৮০, অর্থাৎ ৭৬ ইনটু ১৩.৬ ইনটু ৯৮০ ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার, যেটা ইনটু করলে 1.013 ইনটু 10⁶ ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার দাঁড়ায়। এই প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মানের এই সূত্রটিকে কাজে লাগিয়ে আমরা যে কোনো তরলের চাপের মান আমরা বের করব। সেই চাপের মান হবে একই রকম সূত্র, এইচ র জি। এইচ হলো এখানে তরলের উচ্চতা, অর্থাৎ যে তরলের চাপ আমরা বের করব সেই তরলটি কত উচ্চতায় রয়েছে সেই তরলের উচ্চতা। র হলো ওই তরলের ঘনত্ব বোঝানো হচ্ছে, র কে ওই তরলের ঘনত্ব বা ডেন্সিটি। ক্লিয়ার? এবং জি হলো অভিকর্ষ ত্বরণ, যেটার মান ৯৮০। লক্ষ্য করবে অঙ্ক করার সময় এই সূত্রগুলি খুব দরকারি। ক্লিয়ার? তৃতীয় সূত্র আসবে তোমাদের ঘনত্ব। ঘনত্ব কি? একই আয়তনে বিভিন্ন বস্তুর ভরের পার্থক্য থেকে ঘনত্বের ধারণা পাওয়া যায়। অর্থাৎ যে পদার্থের ঘনত্ব বেশি সেই পদার্থ ভারী তত, যে পদার্থের ঘনত্ব কম সে পদার্থ তত বেশি হালকা বলে বিবেচিত হয়। যেমন যদি আমি একটা উদাহরণ বলি, ২ ঘনমিটার তুলোর তুলনায় ২ ঘনমিটার লোহা কিন্তু বেশি ভারী। ঠিক আছে? আয়তন কিন্তু সমান। লক্ষ্য করো, তুলোর আয়তনও ২ ঘনমিটার এবং লোহার আয়তনও কিন্তু ২ ঘনমিটার। কিন্তু আয়তন সমান হওয়া সত্ত্বেও তুলোর থেকে লোহা অনেক ভারী। অর্থাৎ লোহার ঘনত্ব তুলো অপেক্ষা অনেক বেশি। তাই কি বলা হবে? যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে একক আয়তন, আয়তনটা ১ একক লাগবে, তার ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। এটা ঘনত্বকে আমরা ডেনসিটি ডি দিয়ে ধরবো, ভরকে এম এবং আয়তনকে ভি দিয়ে ধরবো। ক্লিয়ার? অর্থাৎ ঘনত্ব ইকুয়াল টু এম বাই ভি। ঘনত্বের একক সিজিএস পদ্ধতিতে যদি ঘনত্বের একক নির্ণয় করি, সিজিএস পদ্ধতিতে এর একক হবে গ্রাম পার সিসি, কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার, এবং এসআই পদ্ধতিতে এর একক হবে কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? ঘনত্বের একক। এরপরে আসবে তোমাদের চতুর্থ সূত্র, পীড়ন। পীড়ন কাকে বলে?
পীড়ন হলো একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। একই রকম যে চাপের সূত্রটা আমরা পড়ছিলাম যে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহাকে পীড়ন বলা হয়। ৫ নম্বর সূত্রে আসবে বিকৃতি। বিকৃতি কাকে বলে? বিকৃতি হইল কোনো বস্তুর বল প্রয়োগ করলে যে দৈর্ঘ্য পরিবর্তন হয়, সেই দৈর্ঘ্য পরিবর্তন ও প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্য পরিবর্তন ও প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত এই দুটাকেই বিকৃতি বলা হয়। দৈর্ঘ্য পরিবর্তন আমরা ডেল্টা এল বলবো, এটা ডেল্টা এল, এবং প্রাথমিক দৈর্ঘ্য আমরা এল ধরব। এই দুটার অনুপাতকে বিকৃতি বলা হয়। ক্লিয়ার? ৫ নম্বর সূত্র। এবার আসবো ৬ নম্বর সূত্রে, ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কাকে বলা হয়? অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতি। খেয়াল করো, অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলা হয়। অনুদৈর্ঘ্য পীড়ন আমরা পড়লাম যে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাহাকে অনুদৈর্ঘ্য পীড়ন বলা হয়, এই যে অনুদৈর্ঘ্য পীড়ন। এবং অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা পড়লাম যে দৈর্ঘ্য পরিবর্তন ও প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাতকে বিকৃতি বলা হয়। এই পীড়ন ও বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক হিসাবে চিহ্নিত করা হয়। ক্লিয়ার? ৭ নম্বরে পড়বো আমরা বল ধ্রুবক। বল ধ্রুবক কাকে বলা হয়? এক একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে, দৈর্ঘ্য বৃদ্ধি, খেয়াল করো এটা প্রাথমিক দৈর্ঘ্য নয় কিংবা অন্তিম দৈর্ঘ্য নয়। দৈর্ঘ্য যতটা বৃদ্ধি হচ্ছে সেই দৈর্ঘ্য বৃদ্ধি, এক একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োজন হয় তাহাকে উহার বল ধ্রুবক বলা হয়। এই বল ধ্রুবককে আমরা কে দিয়ে লিখি। ক্লিয়ার? ৮ নম্বর সূত্রে আসবে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি? দুটি পদার্থের ঘনত্ব তুলনা করতে গেলে তাদের ঘনত্বের অনুপাত দিতে হবে। উদাহরণস্বরূপ যদি বলি যে রূপার ঘনত্ব 10.5 গ্রাম পার সেন্টিমিটার, রূপার ঘনত্ব 10.5 গ্রাম পার সিসি, এবং অ্যালুমিনিয়ামের ঘনত্ব যদি আমি বলি, অ্যালুমিনিয়ামের ঘনত্ব 2.7 গ্রাম পার সিসি। এবার এই ঘনত্বের তুলনা করতে গেলে বোঝা যায় প্রায় 4 গুণ। অ্যালুমিনিয়ামের ঘনত্বের প্রায় 4 গুণ হলো রূপার ঘনত্ব। অর্থাৎ কোন পদার্থের ঘনত্ব কত গুণ সেটা তুলনা করার জন্য আমাদের ঘনত্বকে একটা প্রমাণ হিসেবে ধরতে হবে। তাই ঘনত্বের প্রমাণস্বরূপ আমরা জলের ঘনত্বকে ধরব। কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। এই জলের ঘনত্বকে প্রমাণ ঘনত্ব ধরে নিয়ে আমরা যেকোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব বের করব। কিভাবে? ওই বস্তুর ঘনত্ব ও জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলব। অর্থাৎ জলের ঘনত্বের তুলনায় ওই বস্তুর ঘনত্ব কত গুণ বলা চলে, তাহাকে ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব বলা হয়। এখান থেকে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বর মধ্যে একটা সম্পর্ক চলে আসবে। আপেক্ষিক গুরুত্ব এস এবং বস্তুর ঘনত্ব আমরা ডি ধরব। বস্তুর ঘনত্ব ডি ধরব। তাহলে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে একটা সম্পর্ক আসবে। বস্তুর ঘনত্ব ইকুয়ালস টু আপেক্ষিক গুরুত্ব ইনটু জলের ঘনত্ব। ক্লিয়ার? মোটামুটি এই কয়েকটা সূত্র মনে রাখতে পারলেই তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলি খুব একটা অসুবিধা হবে না। এছাড়াও তোমাদের আর ২-১ টি একক, যেটা খেয়াল করো, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, নিউটন এবং ডাইন দুইটাই বলের একক। নিউটন হলো তোমার বলের এসআই একক, এই তো। ডাইন হলো বলের সিজিএস একক, কিন্তু খেয়াল করবে এই এসআই এককে বলের একক নিউটন আর সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। এই ডাইন আর নিউটনের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এই সম্পর্কটা খেয়াল রাখবে। এবং কেজিএফ টু নিউটন, জিএফ টু ডাইন। কেজিএফ কি জিনিস? কেজিএফ হলো, এটাও একটা বলের একক, কারণ বলের একক আমরা দু পদ্ধতিতে নির্ণয় করি, একটা হলো পরম একক, অন্যটা হলো অভিকর্ষ একক। অভিকর্ষ পদ্ধতিতে বলের একক কেজিএফ। অর্থাৎ কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কিংবা অভিকর্ষ বলের দিকে যে বল প্রয়োগ করা হয় সেই বলটাকে কেজিএফ এককে পরিমাপ করা হয়। এই 1 কেজিএফ ইকুয়াল টু 9.8 নিউটন, খেয়াল রাখতে হবে। আর 1 জিএফ ইকুয়ালস টু 980 ডাইন। জিএফ হলো বস্তুটার ভর গ্রামে থাকবে, কেজিএফ হলো বস্তুটার ভর কেজিতে থাকবে। কেজিতে যখন থাকবে সেই অবস্থায় বস্তুর বল, যদি অভিকর্ষ বল আমরা বের করি, তখন 1 কেজিএফ মানে 9.8 নিউটন। আর বস্তুটার ভর যদি আমার গ্রামে থাকে তখন সেই বস্তুটার অভিকর্ষ বল পরিমাপ করতে গেলে জিএফ এককে, আর এই 1 জিএফ ইকুয়াল টু 980 ডাইন। চলো তাহলে এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেনটি দিয়ে শুরু করি। প্রথম কোশ্চেনটি, যেটা তোমাদের 3 দাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ এসএকিউ, প্রতিটি প্রশ্নের মান 2। সেখান থেকে 6 নম্বর কোশ্চেনটি প্রথম অঙ্ক দিয়ে তোমাদের শুরু।
সেখানে 6 নম্বর অঙ্কে বলছে একটি স্প্রিং এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, দৈর্ঘ্য বৃদ্ধির জন্য 100 ডাইন বলের প্রয়োজন হলে স্প্রিংটির বল ধ্রুবকের মান কত? খেয়াল করো, এখানে বল ধ্রুবকের মান চেয়েছে। আর আমরা জানি বল ধ্রুবক হলো 1 একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ বল প্রয়োজন হয় তাহাকে বল ধ্রুবক বলা হয়। অর্থাৎ বল ধ্রুবককে আমরা কে দিয়ে লিখি, তাই বল ধ্রুবক যদি আমরা কে লিখি, কে ইকুয়ালস টু বল ডিভাইডেড দৈর্ঘ্য বৃদ্ধি, এরকম সূত্রটা। বল ডিভাইডেড দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। বোঝা গেছে? এবার এখানে বলের মান খেয়াল করো, বলের মান হলো তোমার 100 ডাইন, 100 ডাইন, আর দৈর্ঘ্য বৃদ্ধি হলো তোমার 2 সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দাও। 100 দিয়ে 2 কে ভাগ দিয়ে দিলে 2 সেন্টিমিটার। তাই 100 দিয়ে 2 কে ভাগ দিলে 50। কিন্তু 50 এরও একক থাকা চাই ভাই। প্রত্যেকটারই ফিজিক্যাল সায়েন্সের আমি শুরুতেই বলেছিলাম প্রত্যেকটির এক একটি একক থাকা চাই। তাই যেহেতু বলের একক ডাইন এবং দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ সেন্টিমিটারে পরিমাপ করা হয়েছে, তাই বল ধ্রুবক কে এর মান নির্ণয় করব আমরা ডাইন প্রতি সেন্টিমিটার। বোঝা গেছে? এটাই তোমাদের প্রথম অঙ্কটা দিয়ে শুরু। তো চলো পরের অঙ্কটি দেখি কি রয়েছে। পরের কোশ্চেন অর্থাৎ 12 নম্বরে একটি কোশ্চেন রয়েছে। খেয়াল করো, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, এখানে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার তল। খেয়াল করো, যে তলটির কথা বলা হচ্ছে সেই তলটি কিন্তু বর্গাকার। তলের উপর লম্বভাবে 200 ডাইন বল প্রয়োগ করা হলে 200 ডাইন বল প্রযুক্ত হলে তলটির উপর প্রযুক্ত চাপের মান কত? খুব ইজি অঙ্ক, শুরুতেই পড়ছিলাম আমরা। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর বল লম্বভাবে যে ক্রিয়া করে তাহাকে চাপ বলা হয়। তাহলে একক ক্ষেত্রফল, এখানে চাপ আমরা বের করব, চাপ পি ইকুয়ালস টু প্রেসার বের করব একক ক্ষেত্রফলের উপর। প্রথমে লিখব একক ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে লিখব আমরা ক্ষেত্রফল ডিভাইডেড বল। ক্লিয়ার? তাহলে বল কত? এখানে হলো বল 200 ডাইন এবং ক্ষেত্রফল কত? 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে বর্গাকার একটি তলের ক্ষেত্রফল কি হবে? বর্গাকার একটি তলের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণ বাহু, তাই 5 ইন্টু 5, কিন্তু সেটা সেন্টিমিটার স্কোয়ার, কারণ ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। 5 5 25, 25 দিয়ে 200 কে ভাগ করে দাও 8। ঠিক আছে? তাহলে চাপের মান দাঁড়ালো 8 ডাইন, 8 ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার। এটাই তোমাদের দ্বিতীয় অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার? খুব ছোট ছোট অঙ্ক, জাস্ট সূত্রগুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে চাপ, যে এখানে আমরা চাপ কিভাবে বের করব। চাপ বের করব বল ডিভাইডেড ক্ষেত্রফল। ক্লিয়ার? চলো পরের অঙ্কটি দেখি কোথায় কোন নম্বরে অঙ্কটি রয়েছে। পরের অঙ্কটি কোশ্চেন নাম্বার 15-তে রয়েছে। লক্ষ্য করো, মোমের ঘনত্ব 0.95 গ্রাম পার সিসি। মোমের ঘনত্ব বলে দেওয়া আছে। মোমের আপেক্ষিক গুরুত্ব বা কত? মোমের ঘনত্ব দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব বের করতে বলছে। আর আপেক্ষিক গুরুত্ব বের করার আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? আপেক্ষিক গুরুত্ব হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক থাকে। সেই জলের ঘনত্ব এবং ওই বস্তুর ঘনত্বের অনুপাতকেই আমরা আপেক্ষিক গুরুত্ব বলেছিলাম। তাহলে আপেক্ষিক গুরুত্ব, লক্ষ্য করো অঙ্কটা, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বকে আমরা এস দিয়ে লিখি। এই আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু বস্তুর, যে বস্তুটার ঘনত্ব আমরা বের করব সেই বস্তুটির ঘনত্ব, অর্থাৎ এখানে লিখব বস্তুর ঘনত্ব ডিভাইডেড জলের ঘনত্ব। জলের ঘনত্ব, এবার বস্তুর ঘনত্ব কত? সেই বস্তুটা হলো মোম। মোমের ঘনত্ব আছে 0.95 গ্রাম পার সিসি, এত গ্রাম পার সিসি। আর জলের ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার সিসি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এবং সেই ঘনত্বটা হলো 1 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি কেটে গেল। ঠিক আছে? তাহলে 0.9 কে 1 দিয়ে ডিভাইডেড করলেই কিন্তু 0.9 হয়। এক্ষেত্রে খেয়াল করো, আপেক্ষিক গুরুত্বের কোনো কিন্তু একক নেই। বোঝা গেল? তাই এখানে এই একটা কোশ্চেন নোট করতে পারো যে এককবিহীন একটি রাশি হলো আপেক্ষিক গুরুত্ব। কারণ আপেক্ষিক গুরুত্ব দুটি বস্তুর ঘনত্বের অনুপাতকে বোঝানো হচ্ছে।
আর অনুপাত তো একটি এককবিহীন রাশি, তাই আপেক্ষিক গুরুত্ব হলো 0.95। ক্লিয়ার? এবার তোমাকে এখানে আরেকটু বলছে এসআই পদ্ধতি এর ঘনত্ব কত। এসআই পদ্ধতি খেয়াল করো, এসআই পদ্ধতিতে ঘনত্ব নির্ণয় করতে গেলে তোমাকে গ্রামটাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে, আর সেন্টিমিটারকে কিউবিক সেন্টিমিটার, এই সেন্টিমিটারকে তোমাকে মিটারে করতে হবে। বোঝা গেল? কিউবিক সেন্টিমিটারকে মিটারে করব আর গ্রামটাকে কেজিতে করব। এবার গ্রামটাকে যদি আমি কেজিতে করি, লক্ষ্য করো আমি এসআই পদ্ধতিতে ঘনত্ব নির্ণয় করতেছি। এসআই পদ্ধতিতে ঘনত্ব নির্ণয় করতে গেলে সেই এস ইকুয়ালস টু ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব এস ইকুয়াল টু 0.95 ইন্টু গ্রাম আছে এটা, এই গ্রামটাকে আমি কেজিতে করব। 1 কেজি কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 1 গ্রামে কত কেজি হবে? 1 গ্রামে হবে 10⁻³ কেজি। ডিভাইডেড আছে তোমার সেন্টিমিটার, এই সেন্টিমিটারটাকে মিটারে করো। সেন্টিমিটারটাকে মিটারে করতে গেলে 1 মিটার 100 সেন্টিমিটার, তাই 1 সেন্টিমিটারে কত মিটার? 1 সেন্টিমিটারে 10⁻²। কিন্তু সেন্টিমিটার কিউব আছে, খেয়াল করো এখানে সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব যদি হয় তাহলে 10⁻² কে কিউব করে দাও। এবার খেয়াল করো 10⁻³ উপরে একটা, কিন্তু 10⁻³ নিচে রয়েছে দুটা, অর্থাৎ এটা 10⁻⁶। তাহলে এবার এটাকে -6টাকে যদি আমি উপরে তুলে নিয়ে যাই, তাহলে 0.95 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻6 হয়ে গেল। এবার 10⁻6 আর 10⁻³ ক্রস মাল্টিপ্লিকেশন করো। খেয়াল করো এটা যদি আমি করে নেই তাহলে 0.95 ইন্টু 10⁻3। ঠিক আছে? 10⁻, এটা কি হলো এবার? এটা হলো কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আর কেজি পার মিটার কিউব এটাকে যদি আমি 10⁻³ মানে 1000, 1000 দিয়ে যদি 0.95 কে ইন্টু করি তাহলে এটা হবে 950 কেজি পার মিটার কিউব। এটাই হলো তোমার এসআই পদ্ধতিতে ওই ঘনত্বের একক। বোঝা গেছে? এবার অঙ্কটা ভালো করে খেয়াল করো। আপেক্ষিক গুরুত্ব, আমরা আপেক্ষিক গুরুত্ব জানি বস্তুর ঘনত্ব ডিভাইডেড জলের ঘনত্ব। সেটা ডিভাইডেড করে দিলাম, বস্তুর ঘনত্ব আমার বেরিয়ে আসলো 0.95। ক্লিয়ার? কিন্তু এই ঘনত্বটা এসআই পদ্ধতিতে যখন করব তখন এই যে সিজিএস পদ্ধতিতে আমরা বস্তুর ঘনত্ব গ্রাম পার সিসিতে দেওয়া আছে, তাই গ্রামটাকে আমরা কেজিতে করলাম। কেজিতে করার জন্য 10⁻³ দিয়ে ইন্টু করব। আর সেন্টিমিটার কিউব বা সিসি, তুমি যেটাই ধরো না কেন সেন্টিমিটার কিউব বা সিসি কে তুমি মিটারে করবে। মিটারে করতে গেলে 10⁻² দিয়ে ইন্টু করতে হবে, কিন্তু যেহেতু এটা সেন্টিমিটার কিউব অর্থাৎ 3টে সেন্টিমিটার রয়েছে, এই তিনবারটাকেই আমরা কিউব আকারে দেখালাম। ঠিক আছে? তাহলে 0.95 ইন্টু 10⁻3, আর এই 10⁻⁶ এটা, সেটাকে উপরে আনলে প্লাস হয়ে যাবে 10⁻6। সূচকের নিয়ম অনুযায়ী জানো তোমরা a⁻² ইকুয়াল টু 1/a², তাই তো? সূচকে এটাই তো দেখানো হয়েছিল। তাই যদি হয় তাহলে এখানে 10⁻6 উপরে প্লাস হয়ে আসলো, আর 10⁻³ সঙ্গে 10⁻6 সূচকের বেস একই, তাহলে পাওয়ার দুটো আমার যোগ হয়ে যাবে। তাহলে -3 সঙ্গে +6 যোগ করলে 10⁻³ অর্থাৎ 10 কিউব। এবার 10 কিউব মানে কত? 1000। 1000 দিয়ে 0.95 কে ইন্টু করলে সেটা 950 কেজি পার মিটার কিউব হইল এসআই পদ্ধতিতে ওই বস্তুটির ঘনত্ব, অর্থাৎ মোমের ঘনত্ব। বোঝা গেছে আশা করি। তো চলো পরের কোশ্চেনটি দেখি কি রয়েছে। পরের কোশ্চেন রয়েছে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে রয়েছে একটি বস্তুর ভর 2 কেজি এবং তার আয়তন আছে 200 সেন্টিমিটার কিউব। বস্তুটির ঘনত্ব কত? খেয়াল করো বস্তুটির ঘনত্ব ভর ডিভাইডেড আয়তন, কিন্তু খেয়াল করবে এখানে ভরটা তোমার কেজিতে দেওয়া আছে, আয়তন কিন্তু সেন্টিমিটারের কিউবে দেওয়া আছে, সেন্টিমিটার কিউব অর্থাৎ সিসিতে দেওয়া আছে। একটা কেজি মানে এসআই একক আর সেন্টিমিটার কিউব মানে সিজিএস একক। তাই যে কোনো একটা পদ্ধতিতে একটা সিজিএস কিংবা এসআই পদ্ধতিতে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবে। ঘনত্ব ঘনত্ব ডেন্সিটি ইকুয়াল টু আমরা জানি ভর ডিভাইডেড আয়তন। ভর ডিভাইডেড আয়তন, আয়তনটাকে আমরা ভি দিয়ে লিখি। ক্লিয়ার? এবার ভর রয়েছে তোমার 2 কেজি। 2 কেজিকে এই আমরা
গ্রামে করব, 1000 দিয়ে ইন্টু করে নিলাম, এটা গ্রাম। ডিভাইডেড আয়তন 200 সেন্টিমিটার কিউব অর্থাৎ সিসি আমি লিখে দিলাম। তাহলে এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কেটে দাও, এই 2 কেটে দাও, তাহলে কত রইলো? 10 গ্রাম পার সিসি। বোঝা গেল? তাহলে এই বস্তুটির ঘনত্ব কত? 10 গ্রাম পার সিসি। এটাই তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো পরে দেখি কি অঙ্ক রয়েছে। পরের কোশ্চেনটি 23। লক্ষ্য করো 23 নম্বর, এই 3 নম্বর দাগের থেকে শেষ কোশ্চেন, যেটা 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু, কোনো স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন 2 সেন্টিমিটার হলে বস্তুর দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ কত? এখানে বস্তুটির প্রাথমিক দৈর্ঘ্য বলে দেওয়া আছে 1 মিটার। খেয়াল করো, প্রাথমিক দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে 2 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। সেই দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রাথমিক দৈর্ঘ্য মাইনাস করে যেটা পরিবর্তন হচ্ছে সেই দৈর্ঘ্য পরিবর্তন কি 2 সেন্টিমিটার। তাহলে বিকৃতি কত? আর আমরা জানি বিকৃতি ইকুয়াল টু দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য বিকৃতি এইভাবে লিখবো আমরা, দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতি। এই দৈর্ঘ্য বিকৃতি হইল দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড প্রাথমিক দৈর্ঘ্য। খেয়াল করবে এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা এইভাবে লিখব ডেল্টা এল দিয়ে, আর প্রাথমিক দৈর্ঘ্যটাকে আমরা এল দিয়ে লিখব পরবর্তীতে। সূত্র তোমাদের দেখিয়েছিলাম এভাবেই। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো তোমার 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ডিভাইডেড প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য কিন্তু তোমার বস্তুটার 1 মিটারে দেওয়া আছে, তাই 1 মিটারকে তুমি সেন্টিমিটার করো 100 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার বাদ দিয়ে দাও, 2 দিয়ে 100 কে ভাগ করে দাও 50 উপরে 1, অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি 1/50, বা এটাকে ভাগ করে নিতে পারো 0.02 দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ। বোঝা গেছে? এটাই তোমাদের এই 3 নম্বর দাগের শেষ কোশ্চেন ছিল। এবার দেখি 4 নম্বর দাগের কোন অঙ্কটি রয়েছে। প্রথম অঙ্ক, হ্যাঁ, 4 নম্বর দাগের 8 নম্বর কোশ্চেনে খেয়াল করো, যেটা প্রতিটি কোশ্চেনের মান কিন্তু 3। এগুলো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। 8 নম্বর কোশ্চেনে বলা আছে 2 পারদস্তম্ভের চাপকে নিউটন প্রতি মিটার স্কয়ার এককে হিসাব করো। দেওয়া আছে পারদের ঘনত্ব গ্রাম 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং জি এর মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে খেয়াল করো পারদস্তম্ভের উচ্চতা আছে 2 মিলিমিটার। যেহেতু আমাকে এসআই এককে নিউটন পার মিটার স্কয়ার মানে হলো এসআই এককে নির্ণয় করতে বলছে। তাহলে এসআই এককে নির্ণয় করতে বললে দৈর্ঘ্যের একক এসআই পদ্ধতিতে কি? দৈর্ঘ্যের একক এসআই পদ্ধতিতে মিটার। তাহলে এই পারদস্তম্ভের উচ্চতা বা পারদস্তম্ভের দৈর্ঘ্য 2 মিলিমিটারকে তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ এইচ ইকুয়াল টু আমি বলতে পারি, সেটাই পারদের দৈর্ঘ্যকে আমি বুঝাচ্ছি, 2 মিলিমিটার। 2 মিলিমিটারকে তুমি মিটারে করো। মিটারে করতে গেলে 2 কে কত দিয়ে ভাগ করতে হবে? মিলিমিটারকে মিটারে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? 1000 দিয়ে ভাগ করা মানে 2 ইন্টু 10⁻³ মিটার বলা চলে। দৈর্ঘ্য বৃদ্ধি। এবার পারদের ঘনত্ব, এখানে পারদের ঘনত্ব এটা আমি মিটারে করলাম, এসআই পদ্ধতি হয়ে গেল। যেহেতু তোমাকে নিউটন পার মিটার স্কয়ার বলছে করতে, খেয়াল করো নিউটন পার মিটার স্কয়ার এককে চাপের মান বের করতে বলছে। তাহলে নিউটন পার মিটার স্কয়ার মানে হলো সবটাই এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে তোমাকে সমস্ত তথ্য কনভার্ট করে নিতে হবে। তাই আমি উচ্চতারা 2 মিলিমিটার আছে, মিলিমিটারকে আমি মিটার বা এসআই পদ্ধতিতে কনভার্ট করে নিলাম। পারদের ঘনত্ব, যেটাকে ঘনত্ব তুমি সেটাকে র বলতে পারো বা ডেনসিটি ডিও ধরতে পারো। ডেনসিটি ইকুয়াল টু বলে দেওয়া আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইভাবেও লিখতে পারো গ্রাম পার সেন্টিমিটার কিউব। হইলো? এবার তুমি গ্রামকে কেজিতে করো, যেহেতু আমরা এসআই পদ্ধতি কনভার্ট করব। তাহলে গ্রামকে কেজিতে করলে 13.6, 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 1 গ্রামে কত কেজি হবে? 10⁻³ ডিভাইডেড এই সেন্টিমিটার কিউবকে মিটারে করতে হবে। এবার সেন্টিমিটার কিউবকে মিটারে কিছুক্ষণ আগে দেখানো হলো, 1 সেন্টিমিটার মানে হলো 10⁻² মিটার। কিন্তু যেহেতু কিউব আছে তাই এটার কিউব দেওয়া হয়। ক্লিয়ার? পারদের ঘনত্ব। তাহলে পারদের ঘনত্ব এখানে কত দাঁড়াবে? এখানেই লিখে নেই আমি সংক্ষেপে।
বা নিচে লিখছি 13.6 ইন্টু, খেয়াল করো নিচে 10⁻6, সেই 10⁻6টাই উপরে গিয়ে প্লাস হয়ে গেল এবং -3 সঙ্গে যোগ বিয়োগ হয়ে 10⁻3 হয়ে গেল। বোঝা গেছে? 10⁻3 এটা কি হয়ে যাবে? এটা হবে এবার কেজি পার মিটার কিউব। এই পারদের ঘনত্বটা হবে কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? এবার চাপ বের করতে বলছে। চাপটাকে নিউটন পার মিটার স্কয়ার এককে হিসাব করবে। তুমি চাপ, যে কোনো জায়গার চাপ বা পি তুমি কিভাবে নির্ণয় করবে বলো তো? বায়ুমণ্ডলের চাপ কিভাবে নির্ণয় করছিলে? বায়ুমণ্ডলের চাপ বের করছিলে পারদস্তম্ভের উচ্চতা ইন্টু পারদের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, তাই তো? তাহলে পারদের উচ্চতা কত? পারদের উচ্চতা আমি এস লিখে নিলাম, পারদের ঘনত্ব কত ডি লিখে নিলাম, ইন্টু অভিকর্ষ ত্বরণ জি লিখে নিলাম। তাহলে এবার এইচ এর মান কত? খেয়াল করো, এইচ এর মান হলো 2 ইন্টু 10⁻3, 2 ইন্টু 10⁻³ ইন্টু ডি এর মান, ডি এর মান হলো 13.6 ইন্টু 10⁻³ ইন্টু এইচ এর মান, এইচ এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেওয়াই আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই টোটাল চাপের মান, যেটা নিউটন পার মিটার স্কয়ারে চলে আসবে। এবার এটা একটু ক্যালকুলেট করে নাও। 10⁻³ আর 10⁻+3 এটা কিন্তু ক্যান্সেল। এই যে 10⁻+3, 10⁻³ এটা ক্যান্সেল। তাহলে 13.6কে 2 দিয়ে গুণ করো, সেই গুণফলকে 9.8 দিয়ে গুণ করলে সেই গুণফলটা দাঁড়াচ্ছে 266.56 নিউটন পার মিটার স্কয়ার। বোঝা গেল? তাহলে সেই এসআই পদ্ধতিতে পারদস্তম্ভের 2 মিলিমিটার পারদস্তম্ভের চাপকে প্রকাশ করলে সেই অ্যান্সারটি দাঁড়ায় 266.56 নিউটন পার মিটার স্কয়ার। বোঝা গেছে? এটাই তোমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখি কি রয়েছে। কোশ্চেন নম্বর 9, খেয়াল করো কোশ্চেন নম্বর 9 কি বলছে? 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি ঝুলন্ত স্টিলের তারের মুক্ত প্রান্তে 5 কেজি ওজন ঝুলানো হলো। তারটিতে উদ্ভূত অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? অনুদৈর্ঘ্য পীড়ন হলো বল ডিভাইডেড ক্ষেত্রফল। তো এখানে বল প্রথমে আগে বের করে নিতে হবে এবং এই বলটা, খেয়াল করো, ওজন দেওয়া আছে 5 কেজি ওজন। তার মানে অভিকর্ষ বলের দিকে 5 কেজি ওজন ঝুলানো আছে। ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল, তাই এই অভিকর্ষ বলটাকে তোমাকে কেজিএফ করে নিতে হবে। কেজিএফ আমি শুরুতে দেখিয়েছিলাম কেজিএফ। এবার খেয়াল করো, শুরু থেকে প্রথমে তারের ব্যাসার্ধ দেওয়া আছে আর ইকুয়াল টু 2 mm, ব্যাসার্ধ যেটা আর mm, আর দিয়ে আমরা ধরি, তাই সেটা 2 mm। এই mm কে মিটারে কনভার্ট করে নিতে হবে এসআই পদ্ধতিতে করার জন্য। তাহলে 2 ইন্টু 10⁻³ মিটার, মিটার হয়ে গেল mm থেকে, ঠিক আছে? এবার এই তারটির ব্যাসার্ধ যেহেতু 2 mm বা 2 ইন্টু 10⁻³ মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এরকম যদি একটা তার হয় গোলাকার, এই গোলাকার তারটির ব্যাসার্ধ বলে দেওয়া আছে তোমার 2 mm। বলো এই তারটির ক্ষেত্রফল কত? এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেহেতু এটাকে বৃত্তাকার আকারে ধরি, এই বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। ঠিক আছে? তাহলে এখানে তারের ক্ষেত্রফল আমরা বের করব পাই আর এর স্কয়ার। এবার পাই এর মান আমরা জানি 22/7, 22কে 7 দিয়ে ভাগ করলে 3.14 এর মান ইন্টু আর এর স্কয়ার, অর্থাৎ 2 ইন্টু 10⁻³ 2 ইন্টু 10⁻³ তার স্কয়ার। ক্লিয়ার? এবার এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এখানে 2 এর স্কয়ার কত? 4 হয়ে যাচ্ছে। 2 এর স্কয়ার, এই যে 2 এর স্কয়ার 4 হয়ে যাচ্ছে, 4 দিয়ে গুণ করলে 3 4 12 ইন্টু 4 14 56 ইন্টু 10⁻, কত থেকে গেল? এটা -6 থেকে যাবে। বোঝা গেছে? ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হবে মিটার স্কয়ার, মিটার স্কয়ার। এবার অনুদৈর্ঘ্য পীড়ন আমরা বের করব। অনুদৈর্ঘ্য পীড়ন আমরা বের করি বল ডিভাইডেড ক্ষেত্রফল, বল ডিভাইডেড ক্ষেত্রফল। তাহলে বলের মান হলো, কেজিএফটাকে কনভার্ট করা, এফ এর মান, খেয়াল করো এখানে এফ এর মানটা আমি বলে দিচ্ছি। এফ ইকুয়াল টু
5 কেজি বলে দেওয়া আছে। এই 5 কেজিকে 5কে 9.8 দিয়ে ইনটু করো, সেটাই হয়ে গেল কেজিএফ। বোঝা গেছে? এই হলো কেজিএফ এর মান। তাহলে এখানে বলের মান হলো 5 ইনটু 9.8 কেজিএফ ডিভাইডেড ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের মান হলো 12.56 ইনটু 10⁻⁻6। ক্লিয়ার? এই পীড়নটা হয়ে যাবে, বা এই বলটা পীড়ন, এই অনুদৈর্ঘ্য পীড়ন মানে এক ধরনের বল। এই বলের একক হয়ে যাবে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার, যেহেতু আমরা এসআই পদ্ধতিতে করছি। ক্লিয়ার? এটা এবার ক্যালকুলেশন করে নিলে 10⁻⁻6 উপরে উঠে আসবে, আর এই 5 দিয়ে 9.8 কে ইনটু করে সেটা 12.56 দিয়ে ডিভাইডেড করলে সেটার অ্যান্সার দাঁড়াবে প্রায় 3.9 ইনটু 10⁻⁻6 এর উপরে উঠে আসলে প্লাস হয়ে যাবে। এত, এটা 10 নিউটন পার মিটার স্কয়ার। এটাই হলো তোমাদের অ্যান্সার। ঠিক আছে? তো চলো পরের অঙ্কটি দেখি কি রয়েছে। কোশ্চেন নম্বর 10, খেয়াল করো, একটি কর্কের আপেক্ষিক গুরুত্ব 0.24। কর্কের আপেক্ষিক গুরুত্ব 0.24 এক টুকরো জলের উপর রাখলে, অর্থাৎ এক টুকরো কর্কের কথা বলা হচ্ছে এখানে, এক টুকরো কর্ক জলের উপর রাখলে তার এর আয়তনের কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে। কত অংশ বা কত ভগ্নাংশ একই ব্যাপার। কত অংশ জলের উপর থাকবে এবং কত অংশ জলের নিচে নিমজ্জিত থাকবে। খেয়াল করো, এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.24। আপেক্ষিক গুরুত্ব আমরা বের করি, কিছুক্ষণ আগে একটা অঙ্ক দেখেছিলাম, বস্তুর ঘনত্ব ডিভাইডেড জলের ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু বস্তুর ঘনত্ব ডিভাইডেড জলের ঘনত্ব। বস্তুর ঘনত্ব আমার জানা নেই, সেটা ডি ধরো, কিন্তু জলের ঘনত্ব তো জানা আছে 1। তাহলে ডি ইকুয়ালস টু কত দাঁড়াবে? ডি ইকুয়ালস টু 1 দিয়ে 0.24 কে ইনটু করলে 0.24 এ দাঁড়াচ্ছে, অর্থাৎ বস্তুর ঘনত্বটি 0.24। এবার আর্কিমিডিসের নীতি কি বলে খেয়াল করো। আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তুর উপর তরলে ভাসমান অবস্থায় যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে বা যে ঊর্ধ্বমুখী বল কাজ করে তা বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। সুতরাং জলের উপর ভাসার জন্য বস্তুর আয়তনের এই 0.24 অংশ জলে নিমজ্জিত থাকবে, বা এই 0.24% এর সমান জলে নিমজ্জিত থাকবে। বোঝা গেল? আর্কিমিডিসের সূত্রটাই এখানে অ্যাপ্লিকেবল, আর অন্য কিছু নয়। চলো তাহলে পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 11, কোন স্থানে বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার পারদস্তম্ভ বলতে কি বুঝো? পাস্কাল এককে এর মান কত? 76 সেন্টিমিটার পারদস্তম্ভ চাপ বায়ুমণ্ডল কাকে বলে? অনেক আগেই তোমরা পড়ে আসছো, সেটা হলো সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের উচ্চতাকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলা হয়। ক্লিয়ার? এবার এই প্রমাণ বায়ুমণ্ডলের চাপ মান বের করা, এটা একটা আলাদা প্রশ্ন। কিছুক্ষণ আগে আমি প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান দেখিয়েছিলাম। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ আমি নির্ণয় করব পি ইকুয়ালস টু পারদের উচ্চতা ইন্টু পারদের ঘনত্ব ডি ইন্টু অভিকর্ষ ত্বরণ জি। হলো? তাহলে পারদস্তম্ভের উচ্চতা এখানে কত? 76 সেন্টিমিটার ইন্টু পারদের ঘনত্ব কত? খেয়াল রাখতে হবে পারদের ঘনত্ব তোমাকে 13.6, এটা খেয়াল রাখতে হবে, ইন্টু অভিকর্ষ ত্বরণ 980 সিজিএসে আমি বলছি সব। এটা হবে তবে সেই চাপের মান ডাইন প্রতি সেন্টিমিটার স্কয়ার। এটা দাঁড়াবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। বোঝা গেল? এই পারদস্তম্ভের প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান এটা। এবার বলছে পরের কোশ্চেনে পাস্কাল এককে এর মান নির্ণয় করো। পাস্কাল একক মানে চাপের একটা এসআই একক হলো পাস্কাল একক। খেয়াল করো, চাপের একটা এসআই এককে পাস্কাল একক। এই পাস্কাল এককে করতে গেলে তোমাকে এটাকে 10 দিয়ে ডিভাইডেড করতে হবে। 10 দিয়ে ডিভাইডেড করলে এই ডাইন সেন্টিমিটারটা তোমার নিউটন পার মিটার স্কয়ারে চলে আসবে, এবং সেটাই এসআই পদ্ধতিতে চাপের আর একটা একক পাস্কাল। তাহলে 10 দিয়ে ডিভাইডেড করে দিলে এর মান দাঁড়াবে
1.013 into 10 to the power 5 পাস্কাল। ঠিক আছে, পাস্কাল এককে এর মান 1.013 into 10 to the power 5 পাস্কাল। কারণ এই জিনিসটা খেয়াল রাখবে, 1 পাস্কাল ইকুয়ালস টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই জিনিসটা খেয়াল রাখবে। 12 নম্বর কোশ্চেনে রয়েছে পরের কোশ্চেনটি, জলের পৃষ্ঠটান, যেটা সারফেস টেনশন বোঝানো হচ্ছে, জলের পৃষ্ঠটান 72 ডাইন সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে এর মান কত? ডাইন সেন্টিমিটারকে জাস্ট এসআই পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। সারফেস টেনশন আমরা কিভাবে বের করি খেয়াল করো। সারফেস টেনশন আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। ডাইন সারফেস টেনশন টি ইকুয়াল টু 72 ডাইন ডিভাইডেড সেন্টিমিটার, তাই তো? এবার এই ডাইনকে তুমি নিউটনে করো আর সেন্টিমিটারকে মিটারে করো, তাহলে তো এসআই পদ্ধতি কনভার্ট হয়ে গেল। এবার খেয়াল করো, 72 ডাইন 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, তাই তো? আমি শুরুতেই দেখিয়েছিলাম 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 72 ডাইনে কত নিউটন হবে? 72 নিচে করি, 72 ইন্টু 10 টু দি পাওয়ার -5 হয়ে যাবে, যেটা হয়ে যাবে নিউটন। আর সেন্টিমিটারকে মিটার করতে গেলে 1 সেন্টিমিটারকে মিটার করব, কারণ 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে বলো 1 সেন্টিমিটার কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার -2 মিটার হয়ে যায় কিনা? তাহলে সেন্টিমিটারকে মিটারে করব আমি 10 টু দি পাওয়ার -2। এবার 10 টু দি পাওয়ার -2 আর 10 টু দি পাওয়ার -5 এটা যদি কেটে দিই, কাটাকাটি করি একটু, তাহলে কি দাঁড়াবে? 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে, তাই তো? 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে, সেটা হয়ে যাবে নিউটন পার মিটার। সেই পদ্ধতি খেয়াল করো, বোঝা গেছে? এবার খুব সহজ জিনিস, জাস্ট ইউনিটটা সিজিএস টু এসআই তে কনভার্ট করতে হবে। তো চলো পরের কোশ্চেনটি দেখি কত নম্বরে রয়েছে। পরের কোশ্চেনটি রয়েছে কোশ্চেন নাম্বার 15। খেয়াল করো, সমভরের দুটি পদার্থের ঘনত্ব যথাক্রমে D1 ও D2। এই দুটি পদার্থকে মিশ্রিত করলে মিশ্রিত পদার্থের ঘনত্ব কত হবে? খুব সুন্দর একটি অঙ্ক। খেয়াল করো, ঘনত্ব আমরা বের করি ভর ডিভাইডেড আয়তন। এখানে পদার্থের আয়তনও জানা নাই, কিন্তু ভরের কথা এখানে বলা আছে জাস্ট সমভর। তাই দুটি পদার্থের ভরকেই আমি এম ধরলাম, দুটি পদার্থের ভরকে আমি এম ধরলাম, এম ভরের দুটি পদার্থ হলো। এবার দুটো পদার্থকে আমি আলাদা পার্টিশন করে ভাগ ভাগ করে দেখাচ্ছি। প্রথম পদার্থের আয়তন ধরে নিলাম V1, দ্বিতীয় পদার্থের আয়তন ধরে নিলাম V2। তাহলে বলো, প্রথম পদার্থের ঘনত্ব D1 ইকুয়ালস টু কি করে দেখাবে? D1 ইকুয়ালস টু প্রথম পদার্থের ঘনত্ব, ঘনত্ব ইকুয়াল টু আমরা জানি ভর ডিভাইডেড আয়তন। ভর তো এম ডিভাইডেড আয়তন, আয়তন কত? V1। আর দ্বিতীয় পদার্থের ঘনত্ব D2 ইকুয়ালস টু কি করে দেখাবে? ভর ডিভাইডেড আয়তন, ভর তো এরও এম ডিভাইডেড এর আয়তন কত? V2। এবার বলো, এখানে যদি আমি V1 বের করি, অর্থাৎ প্রথম পদার্থের আয়তন m ডিভাইডেড D1, আর দ্বিতীয় পদার্থের আয়তন যদি বের করি V2 ইকুয়ালস টু কি দাঁড়াবে? m ডিভাইডেড D2। ক্লিয়ার এটুকু? এবার এই দুটো পদার্থকে যখন একসঙ্গে মেশাবো, এরও ভর m এরও ভর m, দুটো পদার্থকে যখন একসঙ্গে মেশাবো, তাহলে মোট ভর কত দাঁড়াবে? মোট ভর, অঙ্কটা একটু লিখে করবে। মোট ভর কত? m প্লাস m, m প্লাস m মানে কত? 2m। আর মোট আয়তন কত দাঁড়াবে? মোট আয়তন আমি লিখছি, আয়তন, আয়তন কি দাঁড়াবে? V1 প্লাস V2, তাই তো? কারণ আমরা ঘনত্ব বের করব, তাহলে ঘনত্ব বের করলে তো ভাই আমাকে ভর ডিভাইডেড আয়তন বের করতেই হবে। তাই মোট ভর আমি বের করলাম আর মোট আয়তন আমি বের করব V1 প্লাস V2। এবার এই মোট ভরকে মোট আয়তন দিয়ে ডিভাইডেড করলে ওই মিশ্রিত পদার্থের ঘনত্ব বেরিয়ে আসবে। তাহলে একটু পরের পেজ নেই, খেয়াল করো, ওই মিশ্রিত পদার্থের ঘনত্ব D ইকুয়ালস টু মোট ভর ডিভাইডেড মোট আয়তন, মোট আয়তন। এবার মোট ভর কত ছিল? মোট ভর ছিল 2m ডিভাইডেড মোট আয়তন কি ছিল? V1 প্লাস V2। এবার V1 এর মান খেয়াল করো, V1 এর মান ছিল তোমার m বাই D1,
আর ভি2 মান কি ছিল? m/d2, তাই তো ছিল। আচ্ছা, এবার এটা ডিভাইডেড করো, একটু ক্যালকুলেশন ছোট্ট। 2m উপরে রয়ে গেল, নিচে m তুমি কমন নিয়ে নাও। m কমন নিলে 1/d1 প্লাস 1/d2। এবার এখানে 2m ডিভাইডেড m রয়ে গেল, বা তুমি কেটেও দিতে পারো। এবার d1 d2 লসাগু করলে d1 ইন্টু d2, উপরে দাঁড়াবে আবার d1 প্লাস d2, তাই তো। এবার আমি কেটে দিলাম, তাহলে 2 ডিভাইডেড d1 প্লাস d2 ডিভাইডেড d1 d2। এবার 2 ইন্টু এই নিচের d1 d2 উপরে চলে গেল, উল্টে গেলে ভগ্নাংশ, আর নিচে d1 প্লাস d2। এবার খেয়াল করো, 2d1 d2 ডিভাইডেড d1 প্লাস d2। তাহলে মিশ্রিত পদার্থের ঘনত্ব কি দাঁড়ালো? 2d1 d2 ডিভাইডেড d1 প্লাস d2। কোশ্চেনে খেয়াল করো কি বলছে আমাদের। লক্ষ্য করো মিশ্রিত পদার্থের ঘনত্ব কত দাঁড়াবে। তাহলে মিশ্রিত পদার্থের ঘনত্ব বের হলো তোমার 2d1 d2 ডিভাইডেড d1 প্লাস d2। খুব ইজি অঙ্ক। দুটি পদার্থের ভর একই, যেহেতু ভর একই, এটারও ভর m, এটারও ভর m। তাহলে প্রথম পদার্থের আয়তন ধরলাম আমি v1, ঘনত্ব d1 বলে দিছে, তাহলে ঘনত্ব d1 বের করব আমরা m ডিভাইডেড আয়তন, ভর ডিভাইডেড আয়তন। দ্বিতীয় পদার্থের ঘনত্ব আমরা বের করব dt ইকুয়াল টু ভর ডিভাইডেড আয়তন, ভর একই হওয়ার কারণে m ডিভাইডেড v2 হয়ে গেল। এবার প্রথম পদার্থের আয়তন আমরা v1 বের করলাম, দ্বিতীয় পদার্থের আয়তনও আমরা v2 বের করলাম। তাহলে মোট পদার্থের ভর দুটো পদার্থ থেকে যখন একসঙ্গে মেশানো হবে তখন ভর হবে m প্লাস m, অর্থাৎ 2m। আর দুটো পদার্থকে একসঙ্গে যখন মেশাবো তাহলে আয়তনেরও পরিবর্তন হবে, সেই আয়তন দাঁড়ালো তোমার v1 প্লাস v2। এই v1 v2 মান এখানে না বসিয়ে আমি পরের পেজে বসালাম। খেয়াল করো, তাহলে ওই মিশ্রিত পদার্থের ঘনত্ব আমরা বের করব, ঘনত্ব d ইকুয়ালস টু মোট ভর ডিভাইডেড আয়তন। মোট ভর হলো m প্লাস m মানে 2m, আর আয়তন v1 প্লাস v2। v1 এর মান m/d1 আর v2 এর মান হলো m/d2। এখানে m কমন নিয়ে নিলাম, আর এটা ছোট্ট একটা ক্যালকুলেশন। বোঝা গেছে আশা করি। তো চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 17। খেয়াল করো কোশ্চেন নাম্বার 17 কি বলছে। ρ1 ঘনত্বযুক্ত m1 ভরের তরলের সঙ্গে ρ2 ঘনত্বযুক্ত m2 ভরের অপর একটি তরল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? ধরে নাও মিশ্রণের আয়তন অপরিবর্তিত আছে। কি অঙ্কটা দেখে কি সহজ বলে মনে হচ্ছে এখন? কারণ আগের অঙ্কটা খেয়াল করো, আগের অঙ্কটা ঠিক একই রকমের। এখানে ভর সমান আছে, এখানে ভর তোমার আলাদা করে দেওয়া আছে, m1 ভরের পদার্থের সঙ্গে m2 ভরের পদার্থ। এটার ঘনত্ব ρ1, এটার ঘনত্ব ρ2। একই রকম অঙ্ক, সেম। আমরা জানি ঘনত্ব ρ1 ইকুয়াল টু ভর ডিভাইডেড আয়তন। তাহলে এখানে ρ1, প্রথম পদার্থের ঘনত্ব ρ1 ইকুয়ালস টু ভর m1 ডিভাইডেড আয়তন। এর আয়তন নেই, তাহলে ধরে নাও প্রথম পদার্থের আয়তন v1। ঠিক একই রকম দ্বিতীয় পদার্থের ঘনত্ব ρ2 ইকুয়ালস টু দ্বিতীয় পদার্থের ভর কত? m2 ডিভাইডেড এর আয়তন। এর আয়তন ধরে নাও v2। এবার বলো প্রথম পদার্থের আয়তন v1 এর মান কি দাঁড়াবে? m1 ডিভাইডেড ρ1। আর দ্বিতীয় পদার্থের আয়তন v2 ইকুয়ালস টু m2 ডিভাইডেড ρ2, তাই তো, m2 ডিভাইডেড ρ2। এবার দুটো পদার্থকে যখন মেশাবো তখন এই দুটো আয়তনে তো এক জায়গায় মিশবে, তাহলে মোট আয়তন কি দাঁড়াবে? v1 প্লাস v2। তাহলে v1 প্লাস v2 মানে m1 বাই ρ1 প্লাস m2 বাই ρ2। বোঝা গেল? এবার এটাকে লসাগু করে নিলে ρ1 ρ2 দাঁড়াবে লসাগু। তাহলে m1 এর সঙ্গে তোমার ρ2 ইন্টু হয়ে যাবে, প্লাস m2 এর সঙ্গে ρ1 ইন্টু হয়ে যাবে। এই মিশ্রিত পদার্থের আয়তন। এবার মিশ্রিত পদার্থের ভর কি? m1 আর m2। খেয়াল করো, এই যে মিশ্রিত প্রথম পদার্থের ভর m1 আর মিশ্রিত দ্বিতীয় পদার্থের ভর m2, তাহলে মোট ভর কত দাঁড়াবে? সেই মোট ভরকে এই মোট আয়তন দিয়ে ডিভাইডেড করব, তাহলে মিশ্রিত পদার্থের ঘনত্ব আমার বেরিয়ে আসবে। তো চলো অঙ্কটা করে দেখাচ্ছি পরের পেজে। মিশ্রিত পদার্থের ঘনত্ব ডেনসিটি ডি ইকুয়ালস টু আমি বের করি
ডেন্সিটি ইকুয়াল টু ভর ডিভাইডেড আয়তন। মিশ্রিত পদার্থের ভর কি ছিল? m1 প্লাস m2 ডিভাইডেড আয়তন। আয়তন কি ছিল? m1 এর সঙ্গে r2 ইন্টু হয়েছে প্লাস m2 এর সঙ্গে r1 ডিভাইডেড r1 r2। এবার এটাকে ফ্র্যাকশনটাকে উল্টে দাও, লক্ষ্য করো, তাহলে m1 প্লাস m2 এর সঙ্গে এই r1 r2 ইন্টু হয়ে যাবে, তাই m1 প্লাস m2 এটা তার সঙ্গে ইন্টু হয়ে যাবে r1 r2 ডিভাইডেড m1 r2 প্লাস m2 r1। বোঝা গেছে? লক্ষ্য করো, তোমার প্রমাণ যেটা প্রমাণ করতে বলছে যে মিশ্রিত পদার্থের ঘনত্ব, সেই মিশ্রিত পদার্থের ঘনত্ব তোমার বেরিয়ে আসছে। ক্লিয়ার? এটাই তোমাদের অ্যান্সার। চলো পরের কোশ্চেনটি দেখি কি রয়েছে। কোশ্চেন নম্বর 26। খেয়াল করো কি বলছে কোশ্চেন নম্বর 26-এ। একটি তারের বিকৃতি 0.1 এর 1%। তারের বিকৃতিটাই বলে দিছে কেমন করে, খেয়াল করো, পার্সেন্টেজ দিয়ে বলে দিছে 0.1 এর 1% হলে 5 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? খুব ইজি অঙ্ক। দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? আমরা তারের বিকৃতি জানি। বিকৃতি কি? একক প্রাথমিক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে তারের বিকৃতি আমরা ডাইরেক্ট লিখি, বিকৃতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। একক দৈর্ঘ্য বলতে এই বিকৃতি হইল যেটা প্রাথমিক দৈর্ঘ্য এল এবং দৈর্ঘ্য বৃদ্ধি সেটা লিখি আমরা ডেল্টা এল। কিছুক্ষণ আগে আমি এরকম একটা অঙ্ক দেখেছিলাম, দৈর্ঘ্য বৃদ্ধি সেটাকে ডেল্টা এল লিখছি, আর প্রাথমিক ডিভাইডেড প্রাথমিক দৈর্ঘ্য। ক্লিয়ার? এই বিকৃতির মান বলে দেওয়া আছে, এই পুরো বিকৃতিটার মান বলে দেওয়া আছে, এই অনুপাতটার মান বলে দেওয়া আছে 0.1 এর 1%। এবার 0.1 এর 1% মানে কি? 0.1 ইন্টু 1% মানে 1/100, তাই তো? এটাকেও যদি তুমি দশমিক উঠিয়ে দাও, দশমিক উঠিয়ে দিলে তাহলে কি হবে? নিচে একটা 10 হয়ে যাবে। এবার খেয়াল করো, 1 আর নিচে কয়টা শূন্য? 3টে শূন্য। তাহলে 1 ইন্টু 3টে শূন্য, সেই 3টে শূন্যকে আমি ভগ্নাংশের উপরে তুলবো সূচকের নিয়ম অনুযায়ী, 10⁻³ হয়ে যাবে। তাহলে বিকৃতির পরিমাণ কত হইলো? 1 ইন্টু 10⁻³। ক্লিয়ার? এবার বিকৃতি যদি এটা হয়ে থাকে, কি বলছে? তারের দৈর্ঘ্য কত? 5 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত? এই বিকৃতির পরিমাণ বলে দেওয়া আছে 1 ইন্টু 10⁻³ 1 না লিখলেও চলতো। এবার দৈর্ঘ্য বৃদ্ধি সেটা ডেল্টা এল এ থাকুক, ডিভাইডেড প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য তোমার কত আছে? 5 মিটার আছে, তাহলে এখানে লিখে নাও 5 মিটার। ক্লিয়ার? তাহলে বলো দৈর্ঘ্য বৃদ্ধির মান কত? দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ডেল্টা এল। তাহলে ডেল্টা এল এর মান হলো 1 ইন্টু 10⁻³ কে 5 দিয়ে ইন্টু করো, তার মানে 5 ইন্টু 10⁻³ ব্যাস, বোঝা গেল? দৈর্ঘ্য বৃদ্ধি এত কি হয়ে যাবে? এগুলো সব মিটারে আছে, সুতরাং এটাও তোমার মিটারে আসবে। ক্লিয়ার? এবার পরের কোশ্চেনে বলছে, যদি তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার হয় এবং এর এক প্রান্তে প্রযুক্ত বল 10 kgf হয়, তবে পীড়ন ও বিকৃতির অনুপাত কত? পীড়ন ও বিকৃতির অনুপাত বের করতে বলছে। তাহলে প্রথমে তোমাকে আগে পীড়ন জেনে নিতে হবে, বিকৃতি জেনে নিতে হবে, তারপর তুমি তার অনুপাত করো। তাহলে এই অনুদৈর্ঘ্য, পীড়ন ও বিকৃতি বের করার আগে তোমাকে বল জেনে নিতে হবে। বল, এখানে এফ এর মান কত বলে দেওয়া আছে? এফ এর মান বলে দেওয়া আছে 10 kgf। খেয়াল করো, 10 kgf। এই kgf কে তুমি নিউটনে কনভার্ট করো। নিউটনে কনভার্ট করতে গেলে তোমাকে 10 কে 9.8 দিয়ে ইনটু করতে হবে, তবেই এটা হয়ে যাবে নিউটন। তাহলে 9.8 দিয়ে ইনটু করলে এটা 98 হয়ে যাবে, দশমিকটা উঠে যাবে শূন্যের জন্য, তাহলে 98 নিউটন বলের মান। তাহলে বলের মান যদি এটা হয়, এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল খেয়াল করো, ক্ষেত্রফল হলো 1 মিলিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল যেটাকে আমরা এরিয়া বলছি, সেই ক্ষেত্রফলের মান যেহেতু 1 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে এবং বলটা তুমি নিউটন এককে নির্ণয় করছো, তাই ক্ষেত্রফলও তোমাকে মিলিমিটারে করতে হবে। এবার 1 মিলিমিটার হলো 1000 মিটার, তাই 1000 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু 1000 দিয়ে তোমাকে এখানে দুবার ভাগ করতে হবে।
কেন বলতো? মিটার স্কোয়ার করতে হবে, আর এটা মিলিমিটার স্কোয়ার রয়েছে। তাহলে মিলিমিটার, একটা মিলিমিটারকে মিটার করতে গিয়ে 1000 দিয়ে ভাগ, তো 2টো মিলিমিটার স্কোয়ার মানে তো 2টো মিলিমিটার, এই 2টো মিলিমিটারকে মিটারে করতে গেলে 2টা 1000 দিয়ে ডিভাইডেড করতে হবে। আর 2টা স্কোয়ার দিয়ে ডিভাইডেড করতে গেলে এটা, এখানে কয়টা শূন্য? 3টা, এখানে 3টা 6টা, তার মানে 10⁶ হয়ে গেল। কিন্তু যেহেতু সেটা ভগ্নাংশের নিচে, ভগ্নাংশের নিচ থেকে আমি উপরে কনভার্ট করব সূচকের নিয়ম অনুযায়ী, 10⁻⁻6 মিটার স্কোয়ার হয়ে গেল ক্ষেত্রফল। বোঝা গেছে? এবার তুমি বল জানো, ক্ষেত্রফল জানো, এবার অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা বের করব। তাহলে পরের পেজে যাই। অনুদৈর্ঘ্য পীড়ন এবার বের করব। পীড়ন খেয়াল করো, পীড়ন ইকুয়ালস টু আমরা বের করি বল ডিভাইডেড ক্ষেত্রফল, বল ডিভাইডেড ক্ষেত্রফল। তাহলে বলের মান কত? বলের মান তুমি পেয়ে গেলে কিছুক্ষণ আগে 98 নিউটন, ডিভাইডেড ক্ষেত্রফল কত পেয়ে গেলে? 10⁻⁻6। তাহলে পীড়নের মান কি হয়ে গেল? 98 ইন্টু 10⁻⁻6 থেকে আবার উপরে নিয়ে আসো, 10⁻+6 হয়ে গেল। বোঝা গেল অনুদৈর্ঘ্য পীড়ন। আর বিকৃতি, বিকৃতি আমরা কিছুক্ষণ আগেই বের করলাম, সেই বিকৃতির মান কত? সেই বিকৃতির মান হলো 1 ইন্টু 10⁻³ খেয়াল আছে? এই বিকৃতিটা 0.1 এর 1% বলছে, সেটাকেই আমরা কনভার্ট করলাম 1 ইন্টু 10⁻³ এটা হলো বিকৃতি। আর এখানে আমরা বের করলাম পীড়ন। তাহলে পীড়ন ও বিকৃতির অনুপাত খেয়াল করো এবার, পীড়ন ইজ টু বিকৃতি, এটা ইজ টু বিকৃতি বা ডিভাইডেড। এবার পীড়নের মান তো 98 ইন্টু 10⁻6 ডিভাইডেড বিকৃতি, বিকৃতি 10⁻³ এই যে 1 ইন্টু 10⁻³ তার মানে 10⁻³ সেটাই আমি লিখছি এখানে 10⁻³। এবার -3 দিয়ে 10⁻6, এই মাইনাসটাও যদি উপরে নিয়ে আসি তাহলে 10⁻³ সেটা প্লাস হয়ে গেল, প্লাস 6 এর সঙ্গে 3 প্লাস করলে 98 ইন্টু 10⁹ হয়ে গেল। এই অনুদৈর্ঘ্য পীড়ন ও বিকৃতির অনুপাত সেটা হবে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এবার তোমরা বলতেই পারো যে স্যার অ্যান্সারের সঙ্গে তো মিললো না। অ্যান্সার এখানে দশমিক দেওয়া আছে 9.8, 9.8 লিখে একটা ঘর, একটা শূন্য বেশি হয়ে গেল, তাই একটা শূন্য বেশি হওয়ার জন্য তুমি এটা 10⁻10 করে দাও এবং নিউটন পার মিটার স্কোয়ার লিখে দাও। ক্লিয়ার? একই অ্যান্সার। এটাও যদি লেখো তুমি সঠিক নাম্বার পাবে, এটা লিখলেও সঠিক। ক্লিয়ার? চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নম্বর 27 কি রয়েছে খেয়াল করো। সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ হলো 1.04 ইন্টু 10⁵ পাস্কাল। বায়ুর গড় ঘনত্ব 1.3 কেজি পার মিটার কিউব এবং জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বায়ুমণ্ডলের উচ্চতা নির্ণয় করো। সেই বায়ুমণ্ডলের চাপ বা পারদস্তম্ভের চাপ আমরা নির্ণয় করি পারদের উচ্চতা ইন্টু পারদের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে বায়ুমণ্ডলের চাপ আমরা বের করব বায়ুমণ্ডলের উচ্চতা ইন্টু বায়ুর ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, তাই তো? আমরা চাপ বের করব, চাপ আমরা বের করব বায়ুমণ্ডলের উচ্চতা, বায়ুমণ্ডলের উচ্চতা ইন্টু বায়ুর ঘনত্ব, বায়ুর ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। যেভাবে আমরা পারদস্তম্ভের বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করছিলাম, কি এখানে লিখছিলাম পারদস্তম্ভের উচ্চতা, এখানে লিখছিলাম পারদের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। সেই পারদ না হয়ে যদি বায়ুমণ্ডলের চাপ হয় তাহলে এখানে বায়ুমণ্ডলের চাপ আমরা বের করব বায়ুর উচ্চতা, বায়ুর ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, সেম সূত্র। এবার এই বায়ুমণ্ডলের চাপের মান বলে দিছে 1.04 ইন্টু 10⁵ হইলো ইকুয়ালস টু, তাহলে বায়ুমণ্ডলের উচ্চতা আমি ধরলাম এইচ ইন্টু বায়ুর ঘনত্ব, বায়ুর ঘনত্ব বলে দিছে 1.3 কেজি পার মিটার কিউব, তাহলে এখানে লিখে দিলাম 1.3 ইন্টু অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ মানে জি এর মান বলে দিছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলো এইচ ইকুয়ালস টু কি দাঁড়াবে? এইচ ইকুয়ালস টু 1.04 ইন্টু 10⁵ এর ডিভাইডেড করতে হবে তোমার 1.3
ইন্টু 10, তাই তো? এবার এই 10 এর জন্য দশমিকটা তুলে দাও। দশমিক তুলে দিয়ে 1.04 কে 13 দিয়ে ডিভাইডেড করো। এবার 13 দিয়ে ডিভাইডেড করলে এটার মান দাঁড়ায় 0.08, 0.08 ইন্টু 10⁵ এত মিটার হয়ে যাবে। বোঝা গেল? এবার 10⁵ মানে কি খেয়াল করো, একের পরে 5টা শূন্য। 5টা শূন্যর জন্য এখানে 2 ঘর আগে যেহেতু দশমিক আছে, তাই 2টা শূন্য বাদ দিয়ে দাও। 5টার থেকে 2টা শূন্য বাদ দিয়ে দিলে কটা থাকে? 3টে শূন্য। তাহলে 8-এর পরে 3টে শূন্য তুমি বসিয়ে দাও, অর্থাৎ 8000 মিটার। ওই স্থানের বায়ুমণ্ডলের উচ্চতা হলো 8000 মিটার। এটাই তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটাই ছিল তোমাদের আজকের এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। বোঝা গেছে? এবার ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে লাইক ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আচ্ছা চলো, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়েই। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।